হ্যালো বন্ধুরা, আজকে আমরা ফান্ডামেন্টাল রাইটস সম্পর্কে পড়ব। পুরো ডিটেলস একটাই ভিডিওতে পুরো পেয়ে যাবেন, পুরো তথ্য। এইটা আমি এম লক্ষ্মীকান্তের বই থেকে এটা আমি তৈরি করেছি। আর এখানে এমন কোনো শর্ট নোটস বা এমন কোনো জিনিস নেই যে এখানে প্রোভাইড করা হবে না। দু একটা হয়তো মিস্টেক হয়ে যেতে পারে, ডোন্ট মাইন্ড, ওকে। আর সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা পুরো দেখবে। চলো শুরু করা যাক। ফান্ডামেন্টাল রাইটস ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো চলো শুরু করো। প্রথমে দেখো, ইন্সপায়ার্ড বাই দ্য বিল অফ রাইটস ইন দ্য ইউএসএ কনস্টিটিউশন। বলছে আমেরিকা সংবিধানের বিল অফ রাইটস থেকে অনুপ্রাণিত। মানে আমাদের দেশের সংবিধান তৈরি করার সময় যারা সংবিধান তৈরি করেছেন তারা আমেরিকার সংবিধান থেকে মৌলিক অধিকারের ধারণাটা নিয়েছেন। লোকেটেড ইন পার্ট 3 আর্টিকেল 12 to 35 অফ দ্য কনস্টিটিউশন। বলছে ভারতের সংবিধান এর বিভিন্ন পার্ট আছে, তার মধ্যে পার্ট 3-তে আমাদের মৌলিক অধিকারের কথা বলা আছে। যেখানে বলা আছে, তারপর দেখো বলছে নোন অ্যাজ ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া। বলছে যে এই মৌলিক অধিকারগুলো এত গুরুত্বপূর্ণ যে এদেরকে ম্যাগনা কার্টা বলা হয়। ম্যাগনা কার্টা একটি ঐতিহাসিক চুক্তি যা মানুষের অধিকার নিশ্চিত করেছিল। তাহলে কি ম্যাগনা কার্টা একটা ঐতিহাসিক চুক্তি যা মানুষের অধিকার নিশ্চিত করেছিল, তাই আমাদের মৌলিক অধিকারগুলোকেও একই গুরুত্ব দেওয়া হয়। জাস্টিকেবল, ইউ ক্যান গো টু কোর্ট ইফ ভায়োলেটেড। বলছে যে এর মানে হলো যদি সরকার বা অন্য কেউ আপনার এই অধিকারগুলো কেড়ে নেয় তাহলে আপনি সোজা কোর্টে গিয়ে এর বিরুদ্ধে মামলা করতে পারবেন। আপনার অধিকার ফিরে পাওয়ার জন্য এটি একটি আইনি রাস্তা। এবার দেখো বলছে প্রমোট পলিটিক্যাল ডেমোক্রেসি। এই অধিকারগুলো নিশ্চিত করে যে দেশে শুধুমাত্র ভোটের মাধ্যমে সরকার গঠনই যথেষ্ট নয়, বরং জনগণের মতামত, স্বাধীনতা এবং অংশগ্রহণ জরুরি। প্রোটেক্ট ইন্ডিভিজুয়াল লিবার্টিস অ্যান্ড ফ্রিডমস। বলছে যে একজন নাগরিক হিসাবে আপনার যে ব্যক্তিগত স্বাধীনতা আছে, যেমন কথা বলার বা কোথাও ঘোরাফেরার স্বাধীনতা, সেগুলোকে এই অধিকারগুলো রক্ষা করে। প্রিভেন্ট অথরিটেরিয়ান রুল। বলছে এই অধিকারগুলো সরকারকে লাগাম পেরিয়ে রাখে, মানে সরকার ইচ্ছে মতো যা খুশি তাই করতে পারে না, কারণ তাদের ক্ষমতা মৌলিক অধিকারের সীমা দ্বারা নিয়ন্ত্রিত। লিমিট দ্য পাওয়ার অফ দ্য গভর্নমেন্ট। সরকারের ক্ষমতা, সরকার যাতে অতিরিক্ত ক্ষমতা ব্যবহার করে জনগণের ওপর অত্যাচার করতে না পারে তার জন্য এই অধিকারগুলো একটি সীমা টেনে দেয়। তাহলে কি সরকার নিজের বেশি ক্ষমতা প্রয়োগ করে যাতে মানুষের ওপর অত্যাচার করতে না পারে তার জন্য এগুলো। Called fundamental because guaranteed by the constitution। বলছে এই অধিকারগুলো সাধারণ কোনো আইন নয়, এগুলো সরাসরি সংবিধান দ্বারা সুরক্ষিত। আর সংবিধান হলো দেশের সব থেকে গুরুত্বপূর্ণ আইন, তাই এদের নাম মৌলিক, মানে ফান্ডামেন্টাল। অরিজিন ভার্সেস কারেন্ট রাইটস। অরিজিনালি 7 ফান্ডামেন্টাল রাইটস। যখন সংবিধান তৈরি হয়েছিল তখন মোট 7টি মৌলিক অধিকার ছিল। 44th Amendment 1978 রিমুভ রাইট টু প্রপার্টি। 1978 সালে একটি আইনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়। এর কারণ ছিল সরকার যাতে জনগণের সম্পত্তি জনস্বার্থে অধিগ্রহণ করতে পারে। কারেন্টলি 6 ফান্ডামেন্টাল রাইটস। বর্তমানে 6টা মৌলিক অধিকার আছে, তাই এখন আমাদের সংবিধানের মোট 6টি মৌলিক অধিকার। লিস্ট অফ কারেন্ট রাইটস। দেখো, রাইট টু ইকুয়ালিটি আর্টিকেল 14 থেকে 18। প্রথম হচ্ছে রাইট টু ইকুয়ালিটি আর্টিকেল 14 to 18। দেন রাইট টু ফ্রিডম আর্টিকেল 19 to 22। তারপর কি বলছে আর্টিকেল 3, মানে হচ্ছে 3 নম্বর হচ্ছে কি রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন আর্টিকেল 23 to 24। তারপর দেখো রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন আর্টিকেল 25 to 28। আর কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস আর্টিকেল 29 to 30। আর রাইট টু কনস্টিটিউশনাল আগে যে 7টা ছিল তার ভিতর রাইট টু প্রপার্টি ছিল, সেটা কিন্তু এখন আর মৌলিক অধিকার নেই, সেটা এখন লিগাল রাইটস আন্ডার আর্টিকেল 300A। এখন রাইট টু প্রপার্টি লিগাল রাইটসের ভিতর রয়েছে 300A-তে। দেখো এখানে কি বলছে আর্টিকেল রাইট টু ইকুয়ালিটি। বলছে এই অধিকার অনুযায়ী আইন সবার জন্য সমান এবং কাউকে ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ বা জন্মস্থান দেখে আলাদা করা যাবে না, সবারই আইনের চোখে সমান। রাইট টু ফ্রিডম কি?
এই অধিকার আপনাদের মানে আমাকে আপনাকে কথা বলার, মিটিং করার, কোথাও ঘোরাফেরা বা যে কোনো পেশা বেছে নেওয়ার স্বাধীনতা দেয়। হ্যাঁ, রাইট এগেন এক্সপ্লয়টেশন কি বলছি, এই অধিকার অনুযায়ী কাউকে জোর করে কাজ করানো যাবে না, মানুষ কেনা বেচা করা যাবে না, 18 বছরের কম বয়সী শিশুদের দিয়ে কোনো ঝুঁকিপূর্ণ কাজ করানো যাবে না। রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন বলছে যে আপনি যে কোনো ধর্ম পালন করতে পারেন বা কোনো ধর্ম নাও মানতে পারেন, সরকার ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করবে না। কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস বলছে সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার, এই অধিকারগুলো সংখ্যালঘুদের নিজেদের ভাষা, সংস্কৃতি ও শিক্ষা প্রতিষ্ঠান রক্ষা করতে সাহায্য করে। রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিস আর্টিকেল 32, এটি সব থেকে গুরুত্বপূর্ণ অধিকার। যদি আপনার কোনো মৌলিক অধিকার লঙ্ঘিত হয় তাহলে এই অধিকার আপনাকে সরাসরি সুপ্রিম কোর্টে যাওয়ার অনুমতি দেয়। এটিকে সংবিধানের আত্মা বলা হয়, মানে সোল। দেখো কি ফিচার্স, এর ফিচার্সগুলো কি বলছে, অ্যাভেলেবিলিটি সিটিজেন্স অর অল পিপল, বলছে যে কিছু অধিকার শুধু ভারতের নাগরিকদের জন্য প্রযোজ্য, যেমন বাক স্বাধীনতা, কিন্তু কিছু অধিকার যেমন জীবনের অধিকার বিদেশি সহ সবার জন্য প্রযোজ্য। কিছু অধিকার মানে যেমন জীবনের অধিকার, এগুলো আমাদের দেশে না, ফরেনার্স যারা আছে তাদের জন্য এগুলো প্রযোজ্য। নট অ্যাবসোলিউট, স্টেট ক্যান ইম্পোজ রেসপন্সিবল রেস্ট্রিকশন, বলছে আপনার কথা বলার স্বাধীনতা আছে কিন্তু আপনি কাউকে গালি দিতে পারেন না বা দেশের নিরাপত্তা বিঘ্নিত করতে পারেন না, তাই সরকার কিছু যুক্তিসঙ্গত নিয়ম তৈরি করতে পারে। স্কোপ কি, প্রোটেক্টস এগেইনস্ট আরবিটারি স্টেট প্রাইভেট অ্যাকশন। এখানে বলছে যে এই অধিকারগুলো শুধু সরকারের বিরুদ্ধে নয়, কিছু ক্ষেত্রে ব্যক্তিগত কোনো সংস্থা বা ব্যক্তির অন্যায় কাজের বিরুদ্ধেও আপনাকে রক্ষা করে। জাস্টিকেবল কোর্টস, স্পেশালি সুপ্রিম কোর্ট এনফোর্স দেম, বলছে যে এই অধিকারগুলো শুধু কাগজে কলমে নেই, আদালত এগুলো বাস্তবে প্রয়োগ নিশ্চিত করে। বলছে অ্যামেন্ডেবিলিটি, পার্লামেন্ট ক্যান অ্যামেন্ড বাট বেসিক স্ট্রাকচার ক্যান নট চেঞ্জ। এখানে বলছে যে সরকার মৌলিক অধিকারগুলো পরিবর্তন করতে পারে কিন্তু এমন কোনো পরিবর্তন করতে পারে না যা সংবিধানের মূল কাঠামো মানে বেসিক স্ট্রাকচার ধ্বংস করে। এবার বলছে সাসপেনশন ডিউরিং ন্যাশনাল এমার্জেন্সি, এক্সপেক্ট আর্টিকেল 20 অ্যান্ড 21, আর্টিকেল 19 ডিউরিং এক্সটার্নাল এমার্জেন্সি অনলি। বলছে যে দেশের যুদ্ধ বা জরুরি অবস্থা হলে এই অধিকারগুলো সামরিকভাবে স্থগিত রাখা হয় যাতে সরকার দ্রুত পদক্ষেপ নিতে পারে, তবে আর্টিকেল 20 এবং 21 কখনোই বাতিল করা যায় না কারণ এগুলো জীবনের অধিকারের সাথে সম্পর্কিত। তাহলে কোন দুটো বাতিল করা যায় না, আর্টিকেল 20 এবং 21, এই দুটো কখনো বাতিল করা যায় না। লিমিটেড অ্যাপ্লিকেশন আর ফোর্স আর্টিকেল 33 অ্যান্ড ম্যাটেরিয়াল ল আর্টিকেল 34, বলছে যে সেনাবাহিনীর মতো বিশেষ বাহিনীর সদস্যদের জন্য কিছু মৌলিক অধিকার সীমিত করা হয় যাতে তারা শৃঙ্খলা মেনে চলতে পারে। তাছাড়া যখন কোনো অঞ্চলে সামরিক শাসন মানে মার্শাল ল জারি হয় তখন মৌলিক অধিকার সীমিত হয়। ডেফিনেশন অফ স্টেট আর্টিকেল 12 অনুযায়ী আমরা স্টেটের ডেফিনেশন সম্পর্কে জানবো। ইনক্লুডস ইউনিয়ন অ্যান্ড স্টেট গভর্নমেন্টস অ্যান্ড লেজিসলেচার, বলছে যখন মৌলিক অধিকার প্রসঙ্গে রাষ্ট্র শব্দটি ব্যবহার করা হয় তখন এর মানে শুধু সরকার নয় বরং কেন্দ্র ও রাজ্যের সমস্ত সরকারি বিভাগ, আইনসভা। অল লোকাল অথরিটিস, মিউনিসিপ্যালিটিস অ্যান্ড পঞ্চায়েতস, এর মধ্যে পৌরসভা, পঞ্চায়েত এবং জেলা পরিষদের মতো স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থাগুলোও পড়ে। All other authorities, statutory, non-statutory bodies like LIC, ONGC, বলছে private bodies acting an instrument of the state are included। বলছে কোনো বেসরকারি সংস্থা যদি সরকারের কোনো কাজ করে তাহলে তারাও রাষ্ট্রের সংজ্ঞার মধ্যে পড়ে, অর্থাৎ তাদের বিরুদ্ধেও মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযোগ আনা যেতে পারে। ওকে, আর্টিকেল 13 কি বলছে, আর্টিকেল 13 ডিক্লেয়ার্স দ্যাট এনি ল ইনকনসিস্টেন্ট উইথ ফান্ডামেন্টাল রাইটস ইজ ভয়েড। বলছে এর মানে হলো সরকার যদি এমন কোনো আইন তৈরি করে যা আপনার মৌলিক অধিকার কেড়ে নেয় তাহলে সেই আইনটা অকেজো হয়ে যাবে।
ধরুন সরকার এমন একটি আইন বানালো যা আপনাকে কথা বলতে বাধা দেয়, তাহলে সেই আইনটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এটা হচ্ছে আর্টিকেল 13 ডিক্লেয়ার্স দ্যাট দ্য অ্যাওয়ে ল ইনকনসিস্টেন্ট উইথ ফান্ডামেন্টাল রাইটস ইজ void। তারপর একটা দেখো, দিস এখানে বলছে দিস এস্টাবলিশ দ্য ডক্ট্রিন অফ জুডিশিয়াল রিভিউ। এর ফলে কোর্ট কোনো সরকারি আইনকে যাচাই করতে পারে। কোর্ট দেখতে পারে যে সেই আইনটা জনগণের মৌলিক অধিকারের বিরুদ্ধে যাচ্ছে কিনা। যদি যায় তাহলে কোর্ট সেই আইনটা বাতিল করে দেয়। ওকে, বাতিল করে দেয়। The power is with the Supreme Court Article 32 and the High Court's Article 226 বলছে কোর্টের এই ক্ষমতাকে বলা হয় জুডিশিয়াল রিভিউ। যে কোর্ট, যে সরকার যে আইন বানাচ্ছে সেটা কোর্ট যাচাই দেখতে পারে, মানে যাচাই করে দেখতে পারে, এটাকে জুডিশিয়াল রিভিউ বলা হয়। যদি আপনার কোনো মৌলিক অধিকার লঙ্ঘিত হয়, আপনি সরাসরি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে গিয়ে এই আইনের মাধ্যমে বিচার চাইতে পারেন। এবার আপনি যে যাবেন কোন আর্টিকেলের থ্রুতে যাবেন, সুপ্রিম কোর্টে যদি যান আর্টিকেল 32 আপনাকে পাওয়ার দিচ্ছে, যান আপনি সুপ্রিম কোর্টে, এবং হাইকোর্টে যদি যান তাহলে আর্টিকেল 226। ওকে, the term law under article 13 is very broad। বলছে এখানে শুধু পার্লামেন্ট বা রাজ্য আইনসভা তৈরি করা আইনই নয়, বরং আরও অনেক কিছু অন্তর্ভুক্ত, যেমন পার্লামেন্ট বানানো স্থায়ী আইন, অর্ডিনাল বা জরুরি আইন যা রাষ্ট্রপতি বা রাজ্যপাল জারি করেন, সরকারি কোনো নির্দেশ, নিয়ম বা বিজ্ঞপ্তি, এমনকি পুরনো কোনো প্রথা বা ঐতিহ্য বা আইনের মতো কাজ করে। কোনটা? আর্টিকেল 13। In the Keshavananda Bharti case 1973 মানে আর্টিকেল 24 শিশু শ্রম নিষিদ্ধ। 14 বছরের কম বয়সী কোনো শিশুকে কোনো কারখানা, খনি বা অন্য কোনো ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করা যাবে না। এবার আমরা জানবো রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, আর্টিকেল 25 to 28। আর্টিকেল 25 ফ্রিডম অফ কনসাইন্স অ্যান্ড প্র্যাকটিস অফ রিলিজিয়ন। এখানে বলছে আপনি আপনার পছন্দ মতো যে কোনো ধর্ম গ্রহণ করতে পারেন, তা অনুশীলন করতে পারেন এবং অন্যদের কাছে তা প্রচারও করতে পারেন। আর্টিকেল 26 ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স। বলছে প্রত্যেক ধর্মীয় গোষ্ঠীর নিজেদের প্রতিষ্ঠান তৈরি ও পরিচালনা করার অধিকার আছে। আর্টিকেল 27 ফ্রিডম ফ্রম ট্যাক্সেস ফর রিলিজিয়াস প্রমোশন। বলছে রাষ্ট্র কোনো নির্দিষ্ট ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো কর আদায় করতে পারবে না। আর্টিকেল 28 ফ্রিডম ফ্রম রিলিজিয়াস ইনস্ট্রাকশন ইন সার্টেন এডুকেশনাল ইনস্টিটিউশন। আর্টিকেল 28 বলছে কিছু শিক্ষা প্রতিষ্ঠানের ধর্মীয় নির্দেশ থেকে স্বাধীনতা, মানে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান রাষ্ট্র দ্বারা পরিচালিত হয় সেখানে কোনো ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না। কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস আর্টিকেল 29 থেকে 30। বলছে আর্টিকেল 29 প্রোটেকশন অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার অফ মাইনরিটিস। বলছে দেশের মধ্যে বসবাসকারী সংখ্যালঘুরা তাদের নিজস্ব ভাষা, লিপি এবং সংস্কৃতি রক্ষা করতে পারবে। আর্টিকেল 30 রাইট অফ মাইনরিটিস টু এস্টাবলিশ এডুকেশনাল ইনস্টিটিউশন। বলছে আর্টিকেল 30 সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান করার অধিকার, মানে সংখ্যালঘুরা তাদের পছন্দ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে এবং তা পরিচালনা করতে পারবে। রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস বলছে যে আর্টিকেল 32 বলছে দিস ইজ দ্য রাইট টু অ্যাপ্রোচ দ্য সুপ্রিম কোর্ট ফর এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইটস। বলছে এটি সংবিধানের সবথেকে গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার। যদি আপনার কোনো মৌলিক অধিকার লঙ্ঘন হয় তাহলে আপনি সরাসরি সুপ্রিম কোর্টে গিয়ে প্রতিকার চাইতে পারেন। ইট ইনক্লুডস 5 রিটস। সেটা কি? হ্যাভিয়াস। 5টা রিটস এর ভিতর রয়েছে, একটা হচ্ছে হ্যাভিয়াস, আর একটা হচ্ছে কর্পাস, একটা ম্যান্ডামাস, প্রোহিবিশন, সার্টিউরাই অ্যান্ড কো ওয়ারেন্টো। তাহলে কি কি? হ্যাভিয়াস, কর্পাস, ম্যান্ডামাস, প্রোহিবিশন, সার্টিউরাই অ্যান্ড কো ওয়ারেন্টো। এতে 5টি রিট বা আদেশ অন্তর্ভুক্ত। একটা হচ্ছে হেভিয়াস, কর্পাস, ম্যান্ডামাস, প্রোহিবিশন, সার্টিউরাই এবং কো ওয়ারেন্টো। বলছে এই রিটগুলো হলো বিশেষ ধরনের আইনি আদেশ বা আদালত জারি করে। যেমন কি বলছে,
হ্যাবিয়াস কর্পাস, কোনো ব্যক্তিকে অবৈধভাবে আটক করা হলে তাকে মুক্তি দেওয়ার জন্য ওই আদেশ জারি করা হয়। ম্যান্ডামাস কি? কোনো সরকারি কর্তৃপক্ষকে তাদের কর্তব্য পালন করার নির্দেশ দেয়। আর প্রোহিবিশন মানে নিম্ন আদালতকে তার ক্ষমতার বাইরে কাজ করা থেকে বিরত রাখে। আর কি? সার্টিউরাই মানে নিম্ন আদালতের কোনো মামলার রায় বা নথি উচ্চ আদালতে স্থানান্তরের নির্দেশ দেয়। কোয়ারেন্টো, কোনো ব্যক্তি কোনো ক্ষমতা বলে একটি সরকারি পদে আছেন তা জানতে চাওয়া হয়। ফান্ডামেন্টাল rights of foreigners. Some fundamental rights are only for citizens. Article 15, 16, 19, 29 এবং 30। তাহলে কি শুধুমাত্র ইন্ডিয়ান সিটি মানে সবই ভোগ করবে, যে বলছে সাম ফান্ডামেন্টাল রাইটস আর অনলি ফর সিটিজেন্স, মানে যেগুলো ফরেনার্সরা পাবে না। কি আর্টিকেল 15, 16, আর্টিকেল 15, 16, 19, 29, 30, আর্টিকেল 15, 16, 19, 29, 30। হ্যাঁ, বলছে যে যেমন বাক স্বাধীনতা আর্টিকেল 19 শুধুমাত্র নাগরিকদের জন্য, বিদেশিদের জন্য নয়। ঠিক আছে, মানে কিছু আর্টিকেল যেগুলো বিদেশিদের জন্য নয়। আদার রাইটস ফর বোথ সিটিজেন্স অ্যান্ড ফরেনার্স, যেখানে সিটিজেন এবং ফরেনার্স দুজনই পাবে, সেটা হচ্ছে আর্টিকেল 14, 20, 21, 21 এর 8, 22, 23, 24, 25, 28, 25 to 8, 28। বলছে বাকি অধিকারগুলো নাগরিক ও বিদেশি উভয়ের জন্যই, যেমন আর্টিকেল 14, 20, 21, 21 এর 22, 23, 24, 25 থেকে 28। আইনের চোখে এখানে বলছে আইনের চোখে সমান অধিকার আর্টিকেল 14 এবং জীবন ও ব্যক্তির স্বাধীনতার অধিকার আর্টিকেল 21 ভারত এবং বিদেশিদের জন্য সমানভাবে প্রযোজ্য। আজকের ভিডিওটি এই পর্যন্তই, এর নেক্সট পার্ট আসবে, সবাই দেখবে। ঠিক আছে। আর্টিকেল 24 বলছে যে প্রোহিবিশন অফ চাইল্ড লেবার। আর্টিকেল 24 শিশু শ্রম নিষিদ্ধ। 14 বছরের কম বয়সী কোনো শিশুকে কোনো কারখানা, খনি বা অন্য কোনো ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করা যাবে না। এবার আমরা জানব রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, আর্টিকেল 25 to 28। আর্টিকেল 25 ফ্রিডম অফ কনসাইন্স অ্যান্ড প্র্যাকটিস অফ রিলিজিয়ন। এখানে বলছে আপনি আপনার পছন্দ মতো যে কোনো ধর্ম গ্রহণ করতে পারেন, তা অনুশীলন করতে পারেন এবং অন্যদের কাছে তা প্রচারও করতে পারেন। আর্টিকেল 26 ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স, বলছে প্রত্যেক ধর্মীয় গোষ্ঠীর নিজেদের প্রতিষ্ঠান তৈরি ও পরিচালনা করার অধিকার আছে। আর্টিকেল 27 ফ্রিডম ফ্রম ট্যাক্সেস ফর রিলিজিয়াস প্রমোশন, বলছে রাষ্ট্র কোনো নির্দিষ্ট ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো কর আদায় করতে পারবে না। আর্টিকেল 28 ফ্রিডম ফ্রম রিলিজিয়াস ইনস্ট্রাকশন ইন সার্টেন এডুকেশনাল ইনস্টিটিউশন। আর্টিকেল 28 বলছে কিছু শিক্ষা প্রতিষ্ঠানের ধর্মীয় নির্দেশ থেকে স্বাধীনতা, মানে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান রাষ্ট্র দ্বারা পরিচালিত হয় সেখানে কোনো ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না। কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস আর্টিকেল 29 থেকে 30। বলছে আর্টিকেল 29 প্রোটেকশন অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার অফ মাইনরিটিস, বলছে দেশের মধ্যে বসবাসকারী সংখ্যালঘুরা তাদের নিজস্ব ভাষা, লিপি এবং সংস্কৃতি রক্ষা করতে পারবে। আর্টিকেল 30 রাইট অফ মাইনরিটিস টু এস্টাবলিশ এডুকেশনাল ইনস্টিটিউশন, বলছে আর্টিকেল 30 সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান করার অধিকার, মানে সংখ্যালঘুরা তাদের পছন্দ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে এবং তা পরিচালনা করতে পারবে। রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিস, বলছে যে আর্টিকেল 32 বলছে দিস ইজ দ্য রাইট টু অ্যাপ্রোচ দ্য সুপ্রিম কোর্ট ফর এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইটস, বলছে এটি সংবিধানের সবথেকে গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার। যদি আপনার কোনো মৌলিক অধিকার লঙ্ঘন হয় তাহলে আপনি সরাসরি সুপ্রিম কোর্টে গিয়ে প্রতিকার চাইতে পারেন। ইট ইনক্লুডস 5 রিটস, সেটা কি হ্যাভিয়াস। 5টা রিটস এর ভিতর রয়েছে, একটা হচ্ছে হ্যাভিয়াস, আর একটা হচ্ছে কর্পাস, একটা ম্যান্ডামাস, প্রোহিবিশন, সার্টিউরাই অ্যান্ড কোয়ারেন্টো। তাহলে কি কি? হ্যাভিয়াস, কর্পাস, ম্যান্ডামাস, প্রোহিবিশন, সার্টিউরাই অ্যান্ড কোয়ারেন্টো। এতে 5টি রিট বা আদেশ অন্তর্ভুক্ত, একটা হচ্ছে হেভিয়াস, কর্পাস, ম্যান্ডামাস, প্রোহিবিশন,
সার্টিওরাই এবং কো ওয়ারেন্টো। বলছে এই রিটগুলো হলো বিশেষ ধরনের আইনি আদেশ বা আদালত জারি করে, যেমন কি বলছে, হ্যাবিয়াস কর্পাস, কোনো ব্যক্তিকে অবৈধভাবে আটক করা হলে তাকে মুক্তি দেওয়ার জন্য ওই আদেশ জারি করা হয়। ম্যান্ডামাস কি, কোনো সরকারি কর্তৃপক্ষকে তাদের কর্তব্য পালন করার নির্দেশ দেয়। আর প্রোহিবিশন মানে নিম্ন আদালতকে তার ক্ষমতার বাইরে কাজ করা থেকে বিরত রাখে। আর কি সার্টিউরাই মানে নিম্ন আদালতের কোনো মামলার রায় বা নথি উচ্চ আদালতে স্থানান্তরের নির্দেশ দেয়। কোয়ারেন্টো, কোনো ব্যক্তি কোনো ক্ষমতা বলে একটি সরকারি পদে আছেন তা জানতে চাওয়া হয়। ফান্ডামেন্টাল rights of foreigners. Some fundamental rights are only for citizens. Article 15, 16, 19, 29 এবং 30। তাহলে কি কি শুধুমাত্র ইন্ডিয়ান সিটি মানে সবই ভোগ করবে, যে বলছে সাম ফান্ডামেন্টাল রাইটস আর অনলি ফর সিটিজেন্স, মানে যেগুলো ফরেনার্সরা পাবে না। কি কি? আর্টিকেল 15, 16, 19, 29, 30। আর্টিকেল 15, 16, 19, 29, 30। হ্যাঁ, বলছে যে যেমন বাক স্বাধীনতা আর্টিকেল 19 শুধুমাত্র নাগরিকদের জন্য, বিদেশিদের জন্য নয়। ঠিক আছে, মানে কিছু আর্টিকেল যেগুলো বিদেশিদের জন্য নয়। আদার রাইটস ফর বোথ সিটিজেন্স অ্যান্ড ফরেনার্স, যেখানে সিটিজেন এবং ফরেনার্স দুজনই পাবে, সেটা হচ্ছে আর্টিকেল 14, 20, 21, 21-এর A, 22, 23, 24, 25, 28, 25 to 8, 28। বলছে বাকি অধিকারগুলো নাগরিক ও বিদেশি উভয়ের জন্যই, যেমন আর্টিকেল 14, 20, 21, 21-এর A, 22, 23, 24, 25 থেকে 28। আইনের চোখে, এখানে বলছে আইনের চোখে সমান অধিকার আর্টিকেল 14 এবং জীবন ও ব্যক্তির স্বাধীনতার অধিকার আর্টিকেল 21 ভারত এবং বিদেশিদের জন্য সমানভাবে প্রযোজ্য। আজকের ভিডিওটি এই পর্যন্তই, এর নেক্সট পার্ট আসবে, সবাই দেখবে।